রাকিব হাসান দেখে নাই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতে। কেউ শারীরিক সম্পর্ক করার সময় তার আগের হাসব্যান্ডকে ডেকে বলবে না, "আসো আমি সম্পর্ক করতেছি তুমি দেখো।" সবকিছু নাসির হোসেন ১ম এ করে। ৫ বছর এবং ২ বছর সাজার মানে বিধান রয়েছে। তার মানে তামিমা সুলতানার বিরুদ্ধে ৩ টা ধারায় চার্জ গঠন হয়েছে। নাসির হোসেন এবং তামিমা সুলতানা আমাকে প্রকাশ্য আদালতেই হুমকি দেন যে সমাজে এখন পরকীয়া, ব্যভিচার এগুলো ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। যখন এটার বিচার হবে তখনই সমাজে এই মেসেজটা যাবে। মন চাইলো আমি একটা বাচ্চাকে আনলাম দুনিয়াতে, পরে তার ভবিষ্যৎ সম্পর্কে আমি কোন রকম কেয়ার করছি না। বহুল আলোচিত সমালোচিত মামলা আপনি লড়েছেন ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমার। আমরা জানি যে আগামী ১০ তারিখে মানে ১০ জুন এই মামলার কাঙ্ক্ষিত একটা রায় আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রত্যাশাটা কি আপনার রায়ের? আমি আইনজীবী ছিলাম শুধু না, এখনো আইনজীবীই আছি। তো এই মামলাটা ১ম এ বলি মামলাটার স্টার্টিং এ একটা ঘটনা বলি। সেটা হচ্ছে যখন আ আমার ক্লায়েন্ট বাদী আমার সাথে আমার কাছে আসেন মামলাটা নিয়ে, তখন আসলে তিনি এত ভেঙে পড়েছিলেন, এত হতাশাগ্রস্ত ছিলেন। বিশেষ করে তার একটা কথা ছিল এরকম যে, "আমার ঘটনা সত্যি কিন্তু আমার তো আসলে টাকা নাই। তো আমি কি আদৌ বিচার পাবো কিনা?" আমার মানে এই বিষয় নিয়ে উনার মনে হয়েছিল যে টাকা না থাকলে আসলে উনার বিচার পাওয়া হয়তো হবে না। তো তখন আমি তাকে আশ্বস্ত করি যে, "না, আমাদের যেহেতু আপনার ঘটনা সত্যি, আপনার সাথে অন্যায় হয়েছে" এবং আ তিনি আরো বেশি ভেঙে পড়েছিলেন যে সোশ্যাল মিডিয়ায় কিছু মানে ছবি, ভিডিও যখন ছড়িয়ে পড়ে, বিশেষ করে তার যে ৯ বছরের কন্যা শিশু, সে আসলে YouTube এ মায়ের ছবি, ভিডিওগুলো দেখতে পায়। যখন দেখতে পায় যে মা নাচ গান করে বিয়ে করছে, তখন ওই কন্যা শিশুটা খুব মানসিকভাবে ভেঙে পড়ে। হুম, তার মানসিক খুব ক্ষতিগ্রস্ত হয় এবং বাবাকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে, "মা এভাবে বিয়ে করছে কেন? এটা এখানে কেন?" হুম, তার তার হাতের থেকে তখন সবাই মোবাইল সরায় নেয়। কিন্তু তার মনে ওই কিউরিসিটি ৯-১০ বছরের একটা মেয়েকে তো আপনি পুরোপুরি আটকে রাখতে পারবেন না। সে হুম, তো সবই বুঝে। হুম, হুম। এবং সে যখন স্কুলে যায় এবং যেখানেই যায় তাকে এই প্রশ্নই সবাই করতে থাকে। যার ফলে সে মেন্টালি খুবই মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়। এবং আ এই বিষয়টা ছিল। তারপরে ছিল যে তিনি ছেলে হয়েও আ পরবর্তীতে আসেন। যে সাধারণত ছেলেরা আসে না মামলা হুম, দায়ের হুম, করতে। অনেক হুম। হয় ঘটনা এরকম। তো দর্শকের জি, জন্য একটা পয়েন্ট ক্লিয়ার করি। আপনি আইনজীবী ছিলেন রাকিবের পক্ষ থেকে। জি, মানে আপনার তামিমার হাসব্যান্ড। জি। ওকে। তো এখন সাধারণত ছেলেরা দেখা যায় কি যে একই ঘটনা ধরেন একজন পুরুষ যদি তার ওয়াইফকে রেখে আরেকটা বিয়ে করে, তখন সবাই কিন্তু তাকে ধিক্কার দেয়। হুম, যদি তার ওয়াইফকে ডিভোর্স দিয়েও বিয়ে করে, তখনও সবাই তাকে ধিক্কার দেয়। হুম, এরকম অনেক কাপল আছে যে পরকীয়া করে বিয়ে করেছে, সবাই কিন্তু তাকে ধিক্কারই দিচ্ছে। হুম, হুম, কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, তখন তার পরিবার, পরিজন, সোসাইটি তাকে বলে, "যা হয়েছে, হয়েছে। সে তার মতো গেছে, ভালো হইছে। এখন তুমি আবার বিয়ে করো।" হুম, এটাই সমাধান। হুম, ছেলেদের ক্ষেত্রে ধরে নেওয়া হয় ছেলেদের আসলে তেমন কোনো ক্ষতি হচ্ছে না। হুম, কিন্তু মানসিকভাবে যে একজন ক্ষতিগ্রস্ত হয় কিংবা একজনের যে আসলে বিচার পাওয়াটা তার রাইট হুম। এবং সে তার বিশেষ করে তার শিশুর জন্য অনেক ভেঙে পড়েছিল। তার মেয়ে মানসিকভাবে এত ভেঙে পড়েছিল, তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল এবং ওই ভিডিওগুলি ছড়িয়ে পড়ার কারণে, ছবিগুলো সবাই দেখার কারণে সবাই তাকে প্রশ্ন করছিল হুম, যে, "ডিভোর্স ছাড়া আপনাকে তাহলে কেমনে বিয়ে করল? কি হুম। হইল?" এই এবং পয়েন্টে আসছিলাম। আসলে জি। আপনি তো পুরোটা সময় শুরু থেকে শেষ পর্যন্ত আ আ রাকিবের পক্ষ থেকে লড়েছেন। আপনি কোর্টে যে এভিডেন্স গুলো সাবমিট করা হয়েছে, সেই এভিডেন্স এর আলোকে যদি জানতে চাই যে সবশেষ পর্যন্ত আপনি কি এভিডেন্স দেখেছেন আ আ যেটার কারণে আপনি প্রত্যাশা করছেন যে হয়তো আপনার দিকে রাইট আসবে? অ্যাজ লাইক তারা যে আ আ প্রথমত ডিভোর্স হয়েছিল কিনা? রাকিবকে ডিভোর্স দিয়ে বিয়েটা হয়েছিল? নাকি হুম। আসলে নাসির হোসেনকে বিয়ে করার পরে ডিভোর্স হয়েছে? নাকি আসলে এখানকার যে পাজলটা, এই পাজলটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, রাকিব হাসানের সাথে বিয়ে হয় ২০১১ সালে। পরবর্তীতে তাদের একটা কন্যা সন্তান হয় এবং আ যখন আমরা মামলাটা দায়ের করি ২০২১ সালে। ২১ সালের ১৪ই ফেব্রুয়ারি হঠাৎ রাকিব হাসান দেখতে পায় যে নাসির হোসেনের সাথে তার ওয়াইফের বিয়ের ছবি, ভিডিও এগুলো প্রকাশিত হয়েছে। পরবর্তীতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ১ সপ্তাহ পরে সম্ভবত আমার কাছে কেসটা আসে এবং তারপরে আমি কিছুদিন ২ দিন বা ৩ দিন ড্রাফটিং এর সময় লাগে। এবার মোট ১০ দিন পরে ঠিক বিয়ের ১০ দিন পরে মামলাটা হয়, দায়ের করা হয়। তো আ তারপরে যেটা হয় যে মামলাটা ১ম এ কোর্ট একটা ইনভেস্টিগেশন এর জন্য পিবিআই কে দেয়। যে আদৌ এই বিষয়ে সত্যতা আছে কিনা এটা দেখার জন্য। তো পিবিআই এর কাছে মামলাটা যখন ট্রান্সফারড হয় তখনও আসলে আ
আমার যে ক্লায়েন্ট উনিও বলছিলেন যে আসলে টাকা না থাকলে তো ওইভাবে আসলে কোনো কিছু হয় না বাংলাদেশে। এটা আরকি উনার আশঙ্কা ছিল সবসময়। কিন্তু পিবিআই ইনভেস্টিগেশন করে। দীর্ঘ ৬ মাস এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করে। তো ইনভেস্টিগেশনে পিবিআই সবকিছুই আনে। পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান। উনি তদন্ত রিপোর্টে একদম ক্লিয়ারলি সবকিছু সাক্ষ্য প্রমাণ সহ আনেন এবং এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছি এবং এই মামলাটার তদন্ত চলাকালীন সময়ে তারা কিছু ডকুমেন্ট দেখায় যে আমি আসলে ডিভোর্স দিয়ে দিয়েছি। ওকে। ১ নাম্বার আসামি মানে তামিমা রাকিবকে ডিভোর্স দিয়ে দিয়ে বিয়ে বিয়ে করেছে সে। করেছি বলে তারা এই দাবি করে। কাগজের সপক্ষে। সপক্ষে তারা কিছু ওকে। ডকুমেন্ট দেয় পিবিআই কে। যে আমি ১৬ সালে ডিভোর্স দিয়েছি, ২১ সালে তো আমি বিয়ে করতেই পারি। তো obviously কেউ যদি সঠিকভাবে ডিভোর্স দেয়, সে আসলে ডিভোর্সের কার্যকর হওয়ার ৩ মাস পরেই বিয়ে করতে পারে। সেটার জন্য ৫ বছর অপেক্ষা করারও কিছু নাই। তো ওই ডকুমেন্ট গুলো পিবিআই তদন্ত করে ডকুমেন্টের সত্যতা নিয়ে। এবং এই যে ডাক রসিদ অন্যান্য জিনিসগুলো দেয় এগুলোতে বাংলাদেশ ডাক বিভাগে পাঠায় মতামতের জন্য যে এগুলো কি সঠিক কিনা। হুম। পরবর্তীতে দেখা যায় যে এই মামলায় যে ডকুমেন্ট গুলো দেওয়া হচ্ছে এগুলো সব জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। মূলত কেসটা ফাইল করার পরে তারা এই কেসটা থেকে বাঁচার জন্য তারা কিছু ডকুমেন্ট তৈরি করে। তখন পিবিআই এটা স্পষ্ট তার তদন্ত রিপোর্টে দেয় এবং সাথে ২ টা ধারা দেয় ৪৬৮ এবং ৪৭১। এই ২ টা ধারার মূল বিষয় হচ্ছে জাল কাগজ তৈরি করা এবং জাল কাগজকে সত্য বলে দাবি করা। এবং এই ২ টা ধারা কিন্তু আমাদের মামলাতে ১ম এ ছিল না। আমাদের মামলা ক্লিয়ার কেস ছিল যে ডিভোর্স না দিয়ে বিবাহ করা বিবাহ। এবং আ ব্যভিচারের অভিযোগ। এই বিষয় ২ টা ছিল মূলত আমাদের। কিন্তু পরবর্তীতে তাদের জাল ডকুমেন্টে তারা নিজেরাই ধরা পড়ে এবং পিবিআই এই ৪৬৮ এবং ৭১ ধারার অভিযোগ সেগুলো সহ ওই ডকুমেন্ট সহ এবং সেগুলো রিপোর্ট সহ দেয়। এবার আসি আমি এভিডেন্স এর কথা যেগুলো বলছিলাম। এই মামলাটা যাওয়ার পরে আমলে নেয়। এই মামলাটায় একটা প্রশ্ন জি, করতে চাই। এই যে জাল এভিডেন্স যেটা তৈরি করে কোর্টে দেওয়া, সেটা কি পরবর্তীতে ওনারা স্বীকার করেছিলেন? সব জি, শেষ আ পর্যন্ত তারা ওই ডকুমেন্ট গুলো স্বীকার করেছে তাদের ডকুমেন্ট হিসেবে। সেগুলো তৈরি করা? তৈরি করা স্বীকার করেনি। বলেছেন এগুলোই সঠিক। আচ্ছা। পিবিআই ভুল বলেছে। এটা হচ্ছে তাদের বক্তব্য। এখন যেটা হয়েছে যে আ যখন এই মামলাটা যায়, আমলে নেয় এবং এই মামলাটা ৫ বছর ধরে পেন্ডিং থাকার অন্যতম কারণ হচ্ছে তারা এই যে চার্জ গঠন এবং অন্যান্য আদেশকে চ্যালেঞ্জ করে বারবার করে তারা উচ্চ আদালতে যায়। কিন্তু বারবার করেই তাদের রিভিশনের অর্ডার আসে যে তাদেরকে নিম্ন আদালতে মামলা প্রমাণ করতে হবে। এবং পরবর্তীতে ২০২৩ সাল থেকে আমাদের সাক্ষ্য শুরু হয়। সাক্ষ্য গ্রহণ যখন শুরু হয় ১ম এ বাদী হিসেবে রাকিব হাসান সাক্ষ্য দেয় এবং তার মেয়ে তাদের মেয়ে ২ জনেরই মেয়ে তুবাও সাক্ষী দেয় যে সে আসলে কি দেখেছে। হুম। আদালতে মায়ের বিরুদ্ধে সাক্ষী দেয় এবং আরো কিছু সরকারি সাক্ষী দেয়। যেমন ডাক বিভাগের যে প্রশ্নগুলো ওই যে ডকুমেন্ট গুলোর, সেখানে যে ডেপুটি জেনারেল এই ডাক বিভাগের তিনি এসে সাক্ষ্য দেয় যে এই কাগজগুলো আসলে ডাক বিভাগেরই না। কেননা প্রত্যেকটা ডাক রসিদে যেই নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলো আসলে কোন পোস্ট অফিস থেকে বের হচ্ছে, কি হচ্ছে এদের কাছে একটা লিস্ট থাকে। সিউর। এবং সেখানকার যে সিগনেচার বা অন্যান্য বিষয় তারা অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা সঠিক বা ব্যাঠিক বললে তো হবে না। যেই কাগজগুলো যার হুম। অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের কাগজ তো তাদেরকেই কনফার্ম করতে হবে যে এটা আমাদের কাগজ। তারা দেখায় যে এই কাগজগুলো আমাদের না। এবং তারা দাবি করে যে এই ডাক রসিদগুলোর মাধ্যমে তারা চেয়ারম্যানকে এবং রাকিবকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে। অথচ রাকিব হাসান পায়নি। পরবর্তীতে ২ জন চেয়ারম্যান এসে সাক্ষ্য দেয় যে তারা তো পায়নি এবং যেই রেজিস্টার খাতাটা অর্থাৎ একটা আ চেয়ারম্যান যখন চেয়ারম্যানের অফিসে যখন কোনো বা মেয়রের অফিসে যখন কোনো কাগজ যায়, তখন রিসিভ করে একটা ইয়াতে দেওয়া হয়। ডায়েরি করা রিসিভার হয়। করা হয়। এখানেও তারা কোনো ধরনের রিসিভ করার কোনো ডকুমেন্টও দেখাতে পারেনি। হুম। এবং একটা রেজিস্টার খাতায় এন্ট্রি হয় হুম। যে এই বিষয়ে চিঠি পাওয়া গেল। তখন একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন হয়। যে ২ পক্ষকে ডাকে যদি মিলানো সম্ভব হয় মিলায় নয়তো হুম। না। কিন্তু এরকম কোনো আরবিট্রেশন কাউন্সিলও গঠন হয়নি, এরকম কোনো অর্ডারও হয়নি। হুম। এবং তামিমা সুলতানা জেরায় স্বীকার করেছেন যে উনি বলছেন যে উনি রাকিব হাসান ছাড়া আর কাউকে চিঠি পাঠাননি। অর্থাৎ চেয়ারম্যানকে উনি পাঠাননি, সিটি কর্পোরেশনে পাঠাননি। এগুলি উনি জেরায় স্বীকার করছেন। হুম। তাহলে আপনি যদি চিঠি পাঠান একটা আর ডাক রসিদ হয় ২ টা। হুম। এটা প্রথম খুব প্রশ্ন। ফিজিবল এবং আরেকটা খুবই ইন্টারেস্টিং ঘটনা। তিনি যখন চিঠিটা পোস্ট করেছেন মানে উনার ডিভোর্সের নোটিসে যেই ঠিকানাটা লিখেছেন সেটা তার তৎকালীন মানে অর্থাৎ ১৬ সালে তাহলে যেখানে থাকতো সেই ঠিকানা হবে নয়তো স্বাভাবিক। পার্মানেন্ট অ্যাড্রেস হবে। হুম।
২ টার একটা অ্যাড্রেসও না। উনি ওনার ভবিষ্যতে ৭ মাস পরে যেই অ্যাড্রেসে থাকতেন, হুম। অর্থাৎ উনি সেখানে বসে ফিউচার দেখে ফেলেছেন। সেই ঠিকানা তিনি দিয়ে দিয়েছেন এবং শুধু তাই নয়, তাদের যে তিনি জেরা এটাও স্বীকার করেছেন তার তৎকালীন পাসপোর্ট আ যেটা ২০১৮ সালে আ যেটা এক্সপায়ার হয়। হুম, ১৮ সালে যখন ধরে নিলাম যে উনি ১৬ সালে ডিভোর্স দিয়েছেন, চেঞ্জেস আনেননি। ১৮ সাল হুম, পর্যন্ত হয়তো অলসতাবশত রেখে দিয়েছেন। হুম, ১৮ সালে যেটা আবার পাসপোর্ট করছেন এবং চাকরির যত রকম ডকুমেন্ট আছে সবগুলোতে তারা ২ জনই হাসব্যান্ড ওয়াইফ হিসেবে ছিল। হাসব্যান্ড ওয়াইফ হিসেবে তারা যেই বাসায় ভাড়া ছিল তার বাড়িওয়ালা এসেছে। হাসব্যান্ড ওয়াইফ হিসেবে তারা যেই হোটেলে ছিল অর্থাৎ লা মেরিডিয়ানে তার পরিচালক এসে সাক্ষ্য দিয়েছে এবং তাদের যে থাকার যে ডকুমেন্টস গুলো সেগুলো দিয়েছে। আ এই সবগুলো সাক্ষ্য প্রমাণ এবং ছবি বিভিন্ন সময়ের অর্থাৎ ১৬ সালে ডিভোর্স দাবি করলেও ১৮, ১৯, ২০ সালেও যে তারা হাসব্যান্ড ওয়াইফ হিসেবে যে ছবি এবং বিভিন্ন জায়গায় যা তুলেছেন সেগুলো আমরা আদালতে দাখিল করেছি। এবার নাসির হোসেনের বিষয়ে বলি। তিনি কিন্তু বিয়ের পরপরই রাকিব হাসানকে একটা ফোন দেয়, কল করেন। সেই কলটা আসলে অনেক ভাইরাল হয়। আপনাদের সোশ্যাল হুম, হুম, মিডিয়াতেও আছেন। সেখানেও তিনি বলেন যে, "আমি সব জেনে শুনে করেছি" এবং তামিমা সুলতানা তার জেরায় বলেন নাসির হোসেন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাকে নক দেয় ১ম এ, তার ফোন নাম্বার চায়, তাকে আশ্বস্ত করে যে যেকোনো পরিস্থিতিতে তিনি পাশে থাকবেন। তাকে আশ্বস্ত করে যে ওই বাচ্চা নিয়ে আসলেও কোনো সমস্যা নাই। এই ধরনের আশ্বাস বিশ্বাস অর্থাৎ এই ধরনের মানে প্রলুব্ধ এই করা স্ক্রিনশট গুলো বা এগুলোর কোনো রেকর্ড কি এটা তো উনি জেরায় স্বীকার করছেন। এটা তো আচ্ছা, আমাদের বক্তব্য নয়। এটা ওকে, হচ্ছে ১ নাম্বার আসামি তামিমা সুলতানা তার জেরায় স্বীকার করা বক্তব্য। ওকে। তা আমাদের কোনো বক্তব্য না। তাদেরই বক্তব্য। হুম, যে উনি সবকিছু নাসির হোসেন ১ম এ করে। অর্থাৎ নাসির হোসেনই তাকে প্রপোজ করে, সব পাশে থাকার আশ্বাস দেয় সবকিছু। অর্থাৎ নাসির হোসেন জেনে শুনে আরেকজনের ওয়াইফ যে সেটা উনি জানতেন। তার একটা বাচ্চা আছে জানতেন। তো যখন এই বিষয়গুলো জেনে শুনে আরেকজন বলে যে এবং আরো স্বীকার করেন নাসির হোসেন অর্থবিত্তের মালিক এবং রাকিব হাসান একজন পর্দার দোকানের ম্যানেজার। তাদের মধ্যে তো ডিফারেন্স অনেক। হুম। তো এই প্রত্যেকটা এবং তার জেরা সহ আমরা সবকিছুই তো আদালতে আছে। এইজন্যই আমরা প্রত্যাশা করি যে যে ঘটনাটা সত্যি এবং যেটা সপক্ষে আসলে ডিভোর্স এমন একটা বিষয় যে আপনি আমি বললে হবে না। ডকুমেন্টই কথা বলবে। হুম। যে আদৌ সেগুলো ঠিক কিনা সেক্ষেত্রে আল্টিমেটলি যেহেতু আমরা এবং আ কনডাক্ট কথা বলবে যে ঠিক শিওর। ছিল। আমরা তো ১০ তারিখেই জি। সেই কাঙ্ক্ষিত আপনার যে মামলার রায় সেটি পেতে যাচ্ছি। আপনার কাছে কি মনে হয় যে আ অ্যাকর্ডিং টু এভিডেন্স আপনি যেভাবে প্রেজেন্ট করেছেন কোর্টের কাছে সে অনুযায়ী আপনার প্রত্যাশা অনুযায়ী যে মামলার রায় হয় তাহলে কার কি শাস্তি হতে পারে? আমি মনে করি যে প্রথমত হচ্ছে এই ধরনের মামলাগুলো যেটা আমি বললাম যে সবাই সাধারণত করে না। এক হচ্ছে রাকিব হাসান একজন আ উম পুরুষ মানুষ হয়েও মামলাটা করেছেন, সাহস করেছেন। হুম, সেকেন্ডলি হচ্ছে এই মামলাগুলো আ আপনারা দেখবেন যে সমাজে এখন পরকীয়া, ব্যভিচার এগুলো ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। হুম, হুম, অর্থাৎ এখন যে আমাদের যে ধর্মীয় অনুশাসন বলেন বা সামাজিক একটা আমাদের ফ্যামিলি টিকে থাকার তো একটা ন্যূনতম একটা নৈতিকতা লাগবে। যদি অ্যাডজাস্ট না হয়, কাউকে পছন্দ না হয়, আপনি ডিভোর্স দিতেই পারেন। কিন্তু একই সাথে আপনি যখন একাধিক বিয়ে করতে থাকবে, সবাইকে রাখবে, এটা তো অবশ্যই সামাজিকভাবেও একটা খুব ভয়ানক মূল্যবোধ নষ্ট মূল্যবোধের হচ্ছে। নষ্ট হয়। এবং এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই শিশুগুলো। হুম, হুম, যেটা আমরা তুবার ক্ষেত্রে দেখেছি যে তার মানসিকভাবে সে আঘাত পেয়েছে এবং সে সব জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং হয়তো তার বাকি জীবনেও তাকে সম্মুখীন হতে হবে। সেটা আমরা চাইলেই আসলে তাকে প্রোটেস্ট করতে পারব না। তাকে তো আমরা একটা রুমে আটকে হুম, রেখে হুম। বসিয়ে বিষয়টি রাখতে এখন পারব না। ব্রড হয়ে গেছে অনেক আসলে। বড় অনেক বিষয় আছে। তো আমি মনে করি যখন এই ধরনের মামলায় সাজা হবে, হুম, তখন সমাজে একটা মেসেজ যাবে যে যদি এই ধরনের ব্যভিচার অথবা সন্তানদের যে এভাবে ফেলে দেওয়া যে আমার মন চাইলো আমি একটা বাচ্চাকে আনলাম দুনিয়াতে, পরে তার ভবিষ্যৎ সম্পর্কে আমি কোন রকম কেয়ার করছি না। তো এই ধরনের ঘটনাগুলো এবং একজন মানুষের সাথে যদি ডিফারেন্সও থাকে আর্থিক ডিফারেন্স তাও বিচার হওয়া সম্ভব। এই মেসেজটা যাবে এবং তখন সবাই সচেতন হবে যে এবং আমি অনেকেরই শুনেছি এই মামলা যখন চলছিল, তখনও অনেকে আবার সতর্ক হয়েছে আচ্ছা সঠিকভাবে ডিভোর্স তাহলে দিতে হয়। হুম। তো যখন এটার বিচার হবে তখনই সমাজে এই মেসেজটা যাবে যে হ্যাঁ, আমরা যদি এই ধরনের পরকীয়া ব্যভিচার এই কাজগুলো করি তাহলে এটার আসলে আইনগতভাবে সাজারও বিধান আছে। ওকে তাহলে মানে আপনার প্রত্যাশা আমার আসলে কি? তাহলে অবশ্যই প্রত্যাশা যে রায়টা আসলে এটার সাজার মাধ্যমে এটার নাসির ন্যায় এবং বিচার তামিম আলাদা, আলাদা করে কার কি শাস্তি হতে পারে? তামিমা সুলতানার বিরুদ্ধে ৩ টা ধারায় চার্জ গঠন হয়েছে। একটা হচ্ছে ৪৯৪ ধারা দণ্ডবিধির। এটার মূল কথা হচ্ছে ডিভোর্স না দিয়ে বিবাহ করা। তো যদিও আমাদের দেশে ছেলেদের যদি 2nd বিয়ে করে
যদি আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া তাদের ১ বছরের সাজার বিধান আছে পর্যন্ত। কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয় কি? মেয়েদের ক্ষেত্রে ২ টা বিয়ের বৈধতা দেয়া সম্ভব না। ১ম যে বিয়েটা সেটারই বৈধতা থাকে। এরপরে তিনি যদি ২য়, ৩য়, ৪র্থ বিয়েও করেন ডিভোর্স না দিয়ে, তাহলে সেগুলির বৈধতা নাই। অর্থাৎ ৪৯৪ ধারায় বলছে যে যদি হাসব্যান্ড এক্সিস্টিং থাকা অবস্থায় আবার বিয়ে করে সেক্ষেত্রে ৭ বছর পর্যন্ত সাজার বিধান আছে। আর যেটা বললাম ৪৬৮ এবং ৭১ ধারা, এই ২ টা ধারা মূলত হচ্ছে ওই যে জাল ডকুমেন্টগুলো তৈরি করা সেইজন্য। হুম। সেগুলোতেও ৭ বছর করে সাজার বিধান আছে। এটা কি তাহলে তামিমার ক্ষেত্রে? তামিমা সুলতানার নাসিরের কি ক্ষেত্রে। হতে আর পারে? নাসির হোসেনের ক্ষেত্রে চার্জ গঠন হয়েছে ৪৯৮ এবং ৪৯৭ ধারায়। ৪৯৮ ধারাটা হচ্ছে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া। আজকে কিন্তু কেউ বলবে না যে তুমি আমার কাছে, স্বাভাবিকভাবে বলবে না যে একদিনেই একটা মেয়েকে কল দিয়ে বলবে না যে তুমি আমার কাছে চলে আসো। যেই আ কনডাক্টটা তার ছিল, যেটা তামিমা সুলতানা নিজেই বলছেন। যে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেসেঞ্জারে নক দেয়, তার মোবাইল নাম্বার চায়, তাকে ফোন দেয়, তার সাথে দেখা করে। তারপরে তাকে বোঝায় যে সবসময় পাশে আছে। তার মেয়েকে নিয়ে আসলেও সমস্যা নাই এবং সে অর্থবিত্তের মালিক। তো এই ধরনের প্রলুব্ধ করা অন্যের স্ত্রীকে, সেটা হচ্ছে ৪৯৮ ধারায়। আর ৪৯৭ ধারায় ব্যভিচার, যেটা খুবই মিসকনসেপশন বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে যে রাকিব হাসান দেখে নাই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতে। এটা আসলে কোনোদিন কেউ শারীরিক সম্পর্ক করার সময় তার আগের হাসব্যান্ডকে ডেকে বলবে না যে, "আসো আমি সম্পর্ক করতেছি তুমি দেখো।" এটা খুবই একটা হাস্যকর কথা। যদি একজন ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করেন এবং নাসির হোসেন যখন জেনে শুনে বিয়ে করছেন, তাহলে উনি কি বিয়ে করছেন শারীরিক সম্পর্ক না করার জন্য? তা তো আর না। সেটাকেই আমরা বলছি যে এই যে অন্যের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক, এটা ব্যভিচার। এটা কারো দেখার প্রয়োজন নাই। এটা অ্যাজাম্পশন থেকেই বোঝা যায় যে যখন তারা বিয়ে করছেন তখন এটার মধ্যেই ব্যভিচারের এলিমেন্টটা রয়ে গেছে। তো সেক্ষেত্রে নাসির সেক্ষেত্রে হোসেনের কি নাসির হোসেনের ৪৯৭ ধারায় এখানে ২ বছর পর্যন্ত সাজার বিধান ৯৭ ধারায় ৫ বছর পর্যন্ত সাজার বিধান আছে, অর্থাৎ ব্যভিচারের জন্য ৫ বছর। আর ৪৯৮ ধারায় ২ বছর পর্যন্ত সাজার বিধান আছে। তাহলে তারও ৫ বছর এবং ২ বছর সাজার মানে বিধান রয়েছে। তার মানে কি ২ টা সেকশনে আলাদা অ্যাকর্ডিং করে। আপনার এক্সপেকটেশন অ্যাকর্ডিং টু মামলার রায় তাহলে নাসির এবং তামিমা উভয় ৭ বছর, ৭ বছর করে। আমার এক্সপেকটেশন যে কোর্ট অবশ্যই তাদের সাজার মাধ্যমে ন্যায় বিচার দিবেন এবং আমরা আসলে এইজন্য দৃষ্টান্তমূলক সাজাই প্রত্যাশা করি। আমরা একেবারেই শেষ মুহূর্তে আছি। লাস্ট প্রশ্ন আপনার কাছে। বিশেষ করে আ যেমনটি আমরা জানি যে যখন তামিমা চলে যায়, রাকিব কিন্তু শুরুর থেকে এই মামলাটাকে লড়েছেন এবং এখন পর্যন্ত লড়ে এসেছেন এবং মামলার রায়ের জন্য অপেক্ষা করছেন। যদিও আমাদের তার সাথে সরাসরি কথা বলার সুযোগ হয়নি। আপনি যেহেতু দীর্ঘ সময় তার সাথে কথা বলেছেন। মানে সে তো চাইলেই পারত যে আ তামিমা একজনের কাছে চলে গেছে, আমি আর এই মামলাটা লড়ব না বা আমি হুম। ড্রব্যাক করে চলে আসলাম। কিন্তু সেটা না করে উনি যে মামলাটা লড়েছেন, এই পর্যন্ত আসলেন। আসলে তার মোটিভটা কি? মানে তার দিক থেকে কোন এক্সপেকটেশনটা আপনি জানেন বা বুঝতে পেরেছেন? আচ্ছা। এই মামলাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমিই করেছি। একেবারে শুরুর যে কমপ্লেইন পিটিশনের ড্রাফটিং থেকে শুরু করে শেষ যে আর্গুমেন্ট পর্যন্ত গত ৫ বছর ধরে এবং অন্যান্য যত রিভিশন যা হয়েছে সেগুলোর ক্ষেত্রেও আ প্রথমত তিনি কিন্তু এরকম কোনো কিছুই প্রত্যাশা করে আসেননি যে তিনি তার ওয়াইফকে নিয়ে যাবেন জোর করে। কখনোই না। যদিও তার ওয়াইফ। কিন্তু তার যা ডিসিশন সেটাই অবশ্যই আ সেই বিষয়ে কেউ সংসার করতে চাইলে করবে, সংসার করতে না চাইলে করবে না। কখনোই এই প্রত্যাশায় আসেননি। কিন্তু তিনি কয়েকটা বিষয়ে প্রতিবাদ করতে চেয়েছেন। কাউকে না কাউকে প্রতিবাদ করতে হয়। সবাই যদি এভাবে ছেড়ে দেয় আ তাহলে আসলে সমাজে কোনো ধরনের সামাজিক কোনো ন্যায় বিচার থাকে না। উনি প্রতিবাদ করতে চেয়েছেন যে যাতে কোনো নারী আ এটা শুধুমাত্র পুরুষদের যে বিয়ে করে ফেললাম, শেষ হয়ে গেল, এটা কোনো সমাধান না। যে যখন ডিভোর্স না দিয়ে তাকে কাগজ বুঝিয়ে না দিয়ে আরেকটা বিয়ে করছে এবং এই ধরনের অন্যায়গুলো করছে এবং তার কন্যা সন্তানের সাথে এই ধরনের অপরাধগুলো হচ্ছে। উনি সেটার প্রতিবাদ করতে চাচ্ছিলেন যে এরকম তো হয় না। একটা ডিভোর্স না দিয়ে আরেকটা সংসার করবে। ঠিক আছে তুমি করো, আমাকে ডিভোর্স মানে তার বুঝায় দাও। মোটিভটা ছিল ন্যায় বিচার ন্যায় পাওয়া। বিচার পাওয়া। তার এবং ন্যায় বিচারের একটা উদাহরণ সৃষ্টি করা যে হ্যাঁ, এটা চাইলেই তুমি করলা আর সবাই মেনে নিল সেটা হবে না। এটা কাউকে না কাউকে এটা কোর্ট পর্যন্ত আনতে হবে যে এই অপরাধটা হয়েছে এবং এই অপরাধটা সমাজে হচ্ছে। আপনারা এটার কোনো কিছু একটা সমাধান করেন। উনি সেটা মূলত চেয়েছে। উনি কখনোই চায়নি যে আমার সাথে জোরপূর্বক আমি সংসার করাবো। আমার বউ হুম, হলেও এটা কখনোই ছিল না। এবং উনি এই এই
কোনো প্রত্যাশাও ছিল না যে তাকে জোর করে আনবে। এই ধরনের কখনোই কোনো প্রত্যাশা ছিল না এবং কখনোই নাই। কিন্তু যে অন্যায়টা হয়েছে সেটার প্রতিবাদ করতে চেয়েছেন মূলত। ওকে। একেবারে ছোট করে একটা বিষয় জানতে চাই। এই যে ৫ বছরের মধ্যে বিশেষ করে এই মামলাটি লড়ার সময় আ নাসির হোসেনের পক্ষ থেকে বা তার হয়ে কোন ধরনের ফোন, হুমকি-ধামকি আপনি পেয়েছেন কিনা? আ প্রথমত বলি যে নাসির হোসেন এবং তামিমা সুলতানার যিনি আইনজীবী ছিলেন আরো আগেই, সেখানে আ আমাকে প্রকাশ্য আদালতেই হুমকি দেন মামলা চলাকালীন সময়ে। সেটা সম্ভবত ২৩ সালে। আ পরবর্তীতে আমি সেই বিষয় নিয়ে লিখিতভাবে কমপ্লেইন করি। সেই কমপ্লেইনটা পরবর্তীতে যেহেতু আ উনাদের আইনজীবী, সেই বিষয়টা নিয়ে বলেন যে আমি আদালতে কমপ্লেইন করি। সেটাও পেন্ডিং আছে। তো তখন আমি এই বিষয় নিয়ে মিডিয়াতেও আমার কনসার্ন জানাই যে, এরকম হলে আমরা আসলে মামলা কিভাবে চালাবো? যে একজন বিপক্ষে যদি অনেক বড় কেউ থাকে, যাদের অনেক আর্থিক সঙ্গতি আছে বা আছে। হুম, এখন তাদের হয়ে যদি আইনজীবীরাই আইনজীবীদেরকে হুমকি দেয়, তাহলে মামলা চালানো তো কঠিন। কেননা প্রত্যেকটা মামলার একটা ফিক্সড ডেট থাকে। হুম, হুম, সেই ডেটে তো আমাকে আসতেই হচ্ছে। হুম, হুম। কিন্তু আমি ডিটারমাইন্ড থাকি যে আমি এটা শেষ পর্যন্ত দেখব যে আসলে কি হয়। সেকেন্ডলি যেটা হয়, উনাদের আরেক আইনজীবী আপোস করার জন্য বিভিন্ন রকম মেসেজ পাঠাতে থাকেন। তো সেখানে আমি একদম ক্লিয়ারলি জানিয়ে দেই যে আমরা আসলে আপোস করার মধ্যে নাই। আমরা কোন কিছুই চাচ্ছি না, আমরা আপোসও চাচ্ছি না। আমরা কোর্টের কাছে যা হবে সেটার ন্যায় বিচার চাচ্ছি। তো এই বিষয়গুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হয়েছে ইতিমধ্যে। তো সেইজন্য আমরা সবসময়ই এই বিষয় নিয়ে মানে বাদীর আশঙ্কা থাকা তো আসলে অযৌক্তিক কিছু না। হুম, কিন্তু তার তারও বিশ্বাস ছিল যে আ এই ধরনের মেসেজে আমি এট লিস্ট কনভিন্সড হব না বা কোন ধরনের করব না। যেটা অনেক ক্লায়েন্টরাই ভাবে যে যদি লয়ার অপোজিট পার্টির সাথে হাত মিলিয়ে ফেলে। হুম, অনেক ক্লায়েন্টের এরকম আশঙ্কা থাকে। কিন্তু সেই বিশ্বাস উনারও ছিল দেখেই ৫ বছর পর্যন্ত উনি আমার ক্লায়েন্ট ছিলেন এবং আছেন। আর এই ২ টা বিষয় আমি ফেস করেছি। আ এটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে উনারা সামনে দিয়ে এই ধরনের প্রচারণা চালাচ্ছেন, আবার পিছন দিয়ে হুমকি দিচ্ছেন। ওকে। সো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আইন, ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব যখন জনগণ এটার পাশে থাকে। এটাই বলতে চাই। আর এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য আমার কথা শেষ করছি। ওকে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসে বিষয়টি নিয়ে কথা বলার জন্য। জি, ধন্যবাদ আপনাকেও। দর্শক এতক্ষণ আমরা রাকিবের পক্ষের আইনজীবীর সাথে কথা বলছিলাম। আমরা নাসির বা তামিমের পক্ষের আইনজীবীদের সাথে এখনো কথা বলার পরিবেশ তৈরি করতে পারিনি। পরবর্তীতে সম্ভব হলে আবারও এই বিষয়টি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।